নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা কেমন আছো? আশা করি বাসায় আছো, ভালো আছো এবং পড়াশোনা করছো। তোমাদের গত ক্লাসে বায়োটেকনোলজি শুরু করেছিলাম এবং সেই ক্লাসে টিস্যু কালচারের প্রক্রিয়া সম্পর্কে পড়েছিলাম। আজকের ক্লাসের বিষয় হচ্ছে টিস্যু কালচারের বিভিন্ন প্রয়োগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং প্লাজমিড কি। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। টিস্যু কালচার প্রযুক্তির প্রয়োগ। গত ক্লাসে পড়িয়েছি টিস্যু কালচার কিভাবে করে বা এর প্রক্রিয়াটা কেমন, প্রযুক্তিটা কিভাবে প্রয়োগ করে এবং এই প্রয়োগের ক্ষেত্রগুলো কি কি বা কোন কোন ক্ষেত্রে এই প্রয়োগগুলো হয় সেগুলো আজকে একটু আলোচনা করব। এখানে কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে যেসব ক্ষেত্রে টিস্যু কালচারের প্রযুক্তির প্রয়োগ ঘটে। প্রথমটা হচ্ছে মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ উৎপাদন, অর্থাৎ এমন অনেক উদ্ভিদ আছে যেগুলো থেকে বীজ উৎপাদন করা সহজে সম্ভব হয় না বা মাঝে মধ্যে এটা ব্যর্থ হয় বীজ উৎপন্ন করা। তো সেক্ষেত্রে ওই ধরনের উদ্ভিদের যে ভালো জাতটা আছে সেই জাতটা থেকে যদি টিস্যু কালচার করে নেওয়া যায় তাহলে সেই টিস্যু কালচারের মাধ্যমে কিন্তু সেই ভালো জাতের অর্থাৎ মাতৃ উদ্ভিদের যে গুণাগুণ আছে সেই গুণাগুণ সম্পন্ন পরবর্তীতে উদ্ভিদ উৎপাদন সম্ভব টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে। আরেকটি প্রয়োগ আছে বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ। আমরা জানি আমাদের অনেক উদ্ভিদ কিন্তু এখন প্রায় বিলুপ্তপ্রায়। এখন যদি আমরা সেগুলোকে সংরক্ষণ না করি বা আমরা টিস্যু কালচার প্রযুক্তিটাকে প্রয়োগ করতে না পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু যে উদ্ভিদগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই উদ্ভিদগুলোকে কিন্তু আমরা ফসিল ছাড়া আর কিছুই পাবো না। তো সেই ক্ষেত্রে বিলুপ্তপ্রায় উদ্ভিদের সংরক্ষণের একটি উৎকৃষ্ট উপায় হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে সেই উদ্ভিদ উৎপাদন করে সেই উদ্ভিদগুলোকে সংরক্ষণ করা। তারপর কৃত্রিম প্রজনন। কৃত্রিম প্রজননের করা হয় যে ভ্রূণ কালচারের মাধ্যমে। যেমন আমরা জানি যে হাইব্রিডাইজেশন বা হাইব্রিড উদ্ভিদ কি, যে যদি দুটি ভালো জাতের মধ্যে ক্রস ঘটিয়ে নতুন একটি উদ্ভিদ উৎপন্ন করা যায় উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ভালো জাত, তাহলে সেই ক্ষেত্রে যে প্রজননটা সেটা হচ্ছে কৃত্রিম প্রজনন, অর্থাৎ ন্যাচারাল নিষেক বা ন্যাচারাল প্রজনন না হয়ে কৃত্রিমভাবে প্রজনন হচ্ছে এবং সেটার ক্ষেত্রে ভ্রূণ কালচার করাটা একটা উল্লেখযোগ্য একটা উদাহরণ বা বৈশিষ্ট্য। যেমন হচ্ছে কোনো দুটা উদ্ভিদের মধ্যে, কোনো ভালো জাতের দুটো উদ্ভিদের মধ্যে ক্রস ঘটিয়ে সেই দুটা থেকে আরো উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন করার যদি চেষ্টা থাকে তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ক্রস করার ফলে যে ভ্রূণটা উৎপন্ন হয় সেই ভ্রূণটা কিন্তু অনেক সময় পূর্ণতা পায় না বা বিকশিত হতে পারে না বা হতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে টিস্যু কালচারের মাধ্যমে ওই ভ্রূণের কালচার করে ভ্রূণটাকে পরবর্তী বিকশিত করা হয় এবং ভ্রূণ থেকে পরবর্তীতে আমরা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন বা ভালো জাতের উদ্ভিদ পেতে পারি। এই জন্য কৃত্রিম প্রজননের মাধ্যমে ভ্রূণ কালচার করাটা কিন্তু টিস্যু কালচারের একটি প্রয়োগ। তারপর হচ্ছে প্রোটোপ্লাস্ট ফিউশন। আমরা স্ত্রী গ্যামেট বা পুং গ্যামেটের মিলনে নিষেকে ভ্রূণ হয়, জাইগোট হয়, ভ্রূণ হয়, সেটা আমরা জানি। কিন্তু এক্ষেত্রে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে দুইটি উদ্ভিদের যে প্রোটোপ্লাস্ট আছে অর্থাৎ সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমের দুইটার মধ্যে মিলন ঘটানো হয়, ফিউশন ঘটানো হয়। ফিউশন ঘটানোর কারণে কি হয়, ওই দুইটা উদ্ভিদ কোষের যে সাইটোপ্লাজম মিলিত তো হয়, সেই সাইটোপ্লাজমের গুণাগুণ একসাথে হয়ে একটি ভালো বৈশিষ্ট্য হয় এবং উন্নত বৈশিষ্ট্য হয় সেই ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে সাইটোপ্লাজমের মধ্যে যে সকল অন্যান্য অঙ্গাণু থাকে, ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, ক্লোরোপ্লাস্ট আছে, মাইটোকন্ড্রিয়া আছে, সেই অঙ্গাণুগুলোরও যে ভালো যে দিকগুলা, চরিত্রগুলা, বৈশিষ্ট্যগুলা সেটাও কিন্তু সাইটোপ্লাজমের মিলনের মাধ্যমে বা ফিউশনের মাধ্যমে ওই যে উদ্ভিদটা উৎপাদন করতে যাচ্ছে সেই উদ্ভিদের মধ্যে কিন্তু ওই গুণাগুণগুলো চলে আসে, যার কারণে সাইটোপ্লাজমের ফিউশনের মাধ্যমে কিন্তু আমরা টিস্যু কালচার প্রযুক্তি প্রয়োগ করে একটি উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পেতে পারি। এক্ষেত্রে প্রোটোপ্লাস্টের যে ফিউশন হয় সেটাকে বলা হয় আসলে সোমাটিক হাইব্রিড, অর্থাৎ দৈহিক কোষের মিলন। আমরা তো গ্যামেটের মিলন ঘটাচ্ছি না, এখানে ঘটাচ্ছি হচ্ছে দৈহিক কোষের মিলন। যার কারণে সোমাটিক সেল কি বল মানে কি, যে দৈহিক কোষ। তাহলে সোমাটিক সেলের সাইটোপ্লাজমের মিলন ঘটছে, তাহলে সেই হাইব্রিডাইজেশন বা হাইব্রিডটা হবে সোমাটিক হাইব্রিড বা সোমাটিক হাইব্রিডাইজেশন। আর সাইটোপ্লাজমের মিলন ঘটে বলে যে উদ্ভিদটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় সাইব্রিড। এক্ষেত্রে এই যে প্রোটোপ্লাস্ট ফিউশনের একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে সোমাটিক হাইব্রিডাইজেশন বা পোমাটো। অর্থাৎ এখানে কিন্তু সোমাটিক হাইব্রিডাইজেশন বা এই সাইটোপ্লাজমের ফিউশন ঘটানোর কারণে উন্নত ধরনের উদ্ভিদ, যেমন হচ্ছে
উন্নত মানের উদ্ভিদ তৈরি করা হয়েছে, যেমন আলু টমেটো দিয়ে একটা হাইব্রিড তৈরি করা হয়েছে, যেখানে একই সঙ্গে টমেটো উৎপাদন করা যাচ্ছে, আলু উৎপাদন করা যাচ্ছে। এটা হচ্ছে সোমাটিক হাইব্রিডাইজেশনের প্রথম এবং উল্লেখযোগ্য উদাহরণ, টমেটো। আচ্ছা, তারপরে হচ্ছে মেরিস্টেম কালচার। মেরিস্টেম মানে কি? ভাজক টিস্যু। আর ভাজক টিস্যু কোন অঞ্চলটা? যে অঞ্চল থেকে বিভাজন হয়। তো সাধারণত কিন্তু উদ্ভিদের যে শীর্ষমুকুল আছে সেই শীর্ষমুকুলটা কিন্তু ভাজক টিস্যুর উল্লেখযোগ্য একটা উদাহরণ। তো সেই ক্ষেত্রে সেখান থেকে যদি কোনো টিস্যু নিয়ে কালচার করা যায় তাহলে কিন্তু খুবই উন্নত এবং ভালো বৈশিষ্ট্য এবং একেবারেই রোগ জীবাণু থাকে না এরকম একটা উদ্ভিদ পাওয়া সম্ভব। এটা হচ্ছে মেরিস্টেম কালচার। তারপর অল্প সময় অধিক চারা উৎপাদন। অল্প সময়, এখন স্বাভাবিকভাবে উদ্ভিদের থেকে পরবর্তীতে আরেকটা উদ্ভিদ উৎপাদন হওয়ার ক্ষেত্রে বা চারা থেকে পরবর্তী উদ্ভিদ উৎপাদন হওয়ার ক্ষেত্রে কিন্তু প্রচুর সময় প্রয়োজন হয়, এবং অনেক সময় দেখা যায় যে সব ধরনের চারা কিন্তু পরিপূর্ণ উদ্ভিদে উৎপন্ন হতে বা পরিণত হতে কিন্তু পারে না। যে কোনো ডিফেক্ট দেখা দিতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, বা যে কোনো কারণে উদ্ভিদ উৎপন্ন নাও হতে পারে, যে কোনো প্রাকৃতিক বিপর্যয় হোক বা যে কোনো ধরনের ডিফেক্টের কারণে হোক, এরকম হতে পারে। তো এক্ষেত্রে টিস্যু কালচার প্রযুক্তিটা প্রয়োগ করে কিন্তু অল্প সময়ের মধ্যে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ থেকে যে ভালো এবং উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। যেমন এই প্রক্রিয়ায় কিন্তু চন্দ্রমল্লিকা উদ্ভিদের একটি ছোট অঙ্গজ টিস্যু থেকে কিন্তু বছর লক্ষ লক্ষ চারা উৎপাদন করা সম্ভব হয়েছে। তারপর আসি হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনটা কি? হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন হচ্ছে যে যদি টিস্যু কালচার প্রযুক্তি প্রয়োগ করার মাধ্যমে পোলেন বা মানে পরাগরেণু বা পরাগধানী কালচার করে যে উদ্ভিদটা উৎপাদন করা যায় সেটা হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ। কেন এখানে হ্যাপ্লয়েড উদ্ভিদ বলতেছি? বা হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের মাধ্যমে হোমোজাইগাস লাইন পাওয়া যায়। কেন বলছি? এই যে এখানে একটা হ্যাপ্লয়েড প্ল্যান্ট প্রোডাকশনের একটা জাস্ট উদাহরণ দেখানো হয়েছে, যে পোলেন থেকে পরবর্তীতে পোলেন বা অ্যান্থার কালচারের মাধ্যমে, পোলেন কি যে রেণু, আর এটা কি অ্যান্থার পরাগধানী, এই পরাগধানী কালচারের মাধ্যমে কিন্তু একটা নতুন হ্যাপ্লয়েড সোর্স মানে পরবর্তীতে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব হয়েছে, এবং সেক্ষেত্রে একটা হোমোজাইগাস লাইন পাওয়া যায়। এই কথাটার অর্থ কি যে হোমোজাইগাস লাইন পাওয়া যায়? সেটা হচ্ছে যে সাধারণত যখন নিষেকের মাধ্যমে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়, তো সেখানে যেহেতু মিওসিস ঘটে, তো মিওসিস ঘটানোর কারণে কি হয়? জেনেটিক রিকম্বিনেশন ঘটে, অর্থাৎ জেনেটিক্যাল একটা চেঞ্জ হয়। আর জেনেটিক্যালি চেঞ্জ হওয়ার কারণে কিন্তু দেখা যায় যে যে কোনো ধরনের মিউটেশন ঘটে যেতে পারে বা যে কোনো ধরনের পরিবর্তন ঘটে যেতে পারে। যেমন উদাহরণস্বরূপ লাগালাম হয়তো মিষ্টি আমের চারা, কিন্তু সেখান থেকে দেখা গেল বেশিরভাগ আমই হচ্ছে পুরোপুরি মিষ্টি হয় নাই, টক জাতীয় হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু এই যে মিওসিসের কারণে দেখা যায় প্রথম ক্ষেত্রেই কোনো না কোনো জেনেটিক রিকম্বিনেশন বা জেনেটিক মিউটেশন ঘটে থাকতে পারে, কিন্তু যখন অ্যান্থার কালচার করা হয়, সেই অ্যান্থার বা পরাগরেণু বা পোলেন কালচার করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই মিওসিস ঘটার বা জেনেটিক রিকম্বিনেশন ঘটার কোনো সুযোগ থাকে না, যার কারণে হোমোজাইগাস লাইন পাওয়া যায়। হোমো মানে কি? একই রকম, অর্থাৎ একই ধরনের উদ্ভিদ পাওয়া যায়, অর্থাৎ মাতৃ উদ্ভিদটা যেমন ছিল ঠিক একই রকম উদ্ভিদ পরবর্তীতে এই পাওয়া যায়, যেটাকে আমরা বলছি যে হ্যাপ্লয়েড প্ল্যান্ট প্রোডাকশন, অর্থাৎ একই ধরনের উদ্ভিদ পাওয়া যায়। এখানে কোনো ধরনের নতুন ধরনের জেনেটিক মিউটেশন বা জেনেটিক রিকম্বিনেশন ঘটার কোনো সুযোগ থাকে না। তারপর হচ্ছে সোমাক্লোনাল ভেরিয়েশন। সোমাক্লোনাল ভেরিয়েশন কি? সোমাক্লোনাল ভেরিয়েশন হচ্ছে যে যেমন কোষ আবাদ বা ক্যালাস টিস্যুর মাধ্যমে এটা করা হয়, যে কোনো আবাদি কোষ বা টিস্যু হতে যে প্রকরণটা সৃষ্টি হচ্ছে, যে জাতটা সৃষ্টি হচ্ছে উন্নত, সেটাকে বলছি যে সোমাক্লোনাল ভেরিয়েশন। যেমন সোমাক্লোনাল ভেরিয়েশনের মাধ্যমে কিন্তু অনেক ধরনের উন্নত প্রজাতি হয়েছে, গম গাছ হয়েছে, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, পেস্টিসাইড প্রতিরোধী বিভিন্ন উদ্ভিদ সম্পন্ন করা সম্ভব হয়েছে। এমনকি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ভেরিয়েশন মানে হচ্ছে বৈচিত্র্য, বিভিন্ন ধরনের দৈহিক বৈচিত্র্য দেখা গেছে, অর্থাৎ যে দেখা গেছে যে হয়তো যে উদ্ভিদটি লাগানো হয়েছে সেই উদ্ভিদটি সোমাটিক হাইব্রিডাইজেশন করা হয়েছে, হাইব্রিডাইজেশনের কারণে সোমাটিক ভেরিয়েশনও হয়ে গেছে, অর্থাৎ পরবর্তীতে উন্নত জাত তৈরি হয়েছে বা ভালো জাত তৈরি হয়েছে, সাথে সাথে হয়তো দেখা যাচ্ছে কালারও চেঞ্জ আসছে। যেমন আগের প্রথমে যে মাতৃ উদ্ভিদটা ছিল, সেই মাতৃ উদ্ভিদের ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো ফুলটা হচ্ছে সাদা এবং পিঙ্ক কালার মিশ্রিত, বেগুনি কালার মিশ্রিত, কিন্তু পরবর্তীতে সোমাটিক হাইব্রিডাইজেশনের মাধ্যমে যে সোমাটিক ভেরিয়েশন ঘটেছে, তার কারণে সেখানে কোনো পিঙ্ক কালার বা ভায়োলেট কালার নেই, সেটা পুরাই সাদা, ফুলটাও পুরোই সাদা।
তো এই ধরনের সোমাটিক হাইব্রিডাইজেশন বা উন্নত প্রকরণ পাওয়ার ক্ষেত্রে সোমাটিক ভেরিয়েশনও ঘটতে পারে বা ঘটে বা ঘটানো যায়। তারপর হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি। এটা তোমরা মানে অলরেডি জেনেছো বা তোমাদের সাথে আলোচনা করা হয়েছে যে টিস্যু কালচার প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগের মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন, কাঙ্ক্ষিত চরিত্র সম্পন্ন বা কাঙ্ক্ষিত জিন সম্পন্ন উদ্ভিদ বা প্রাণী বা কোনো বস্তু পাওয়া সম্ভব হয়েছে। সেই ক্ষেত্রে সেই উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন বা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন যে বৈশিষ্ট্যটা আমরা ওই যে উদ্ভিদ বা প্রাণীটা সৃষ্টি হবে তার মধ্যে আমরা যেই বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছি এরকম বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদগুলোকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ, যেটা টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে করা সম্ভব হয়েছে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমেও করা সম্ভব হয়েছে। এরপরে আসি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে টিস্যু কালচারের মতোই প্রযুক্তিমূলক একটা প্রয়োগ, যেই প্রয়োগের মাধ্যমে কি করা যায়, নতুন এবং উন্নত জীব প্রকরণ সৃষ্টি করা যায়, কাঙ্ক্ষিত জিন যে চরিত্রটা বা যে বৈশিষ্ট্যটাকে আমরা চাচ্ছি সেই বৈশিষ্ট্য সম্পন্ন জিনকে ট্রান্সফার করা যায়, স্থানান্তর করা যায়, এর মাধ্যমে ডিএনএ পরিবর্তন ঘটানো যায়। এই প্রয়োগের মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে, ইনসুলিন উৎপাদন করা যায়। তাহলে আমরা যদি বৈশিষ্ট্যের আলোকে দেখি জেনেটিক ইঞ্জিনিয়ারিংটি কি, সেটা হচ্ছে যে কোনো জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোনো জীবকোষে স্থাপন করে বা সেটার মধ্যে এটাকে কর্মক্ষম করে যদি নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করার জন্য কোনো জীবের ডিএনএতে পরিবর্তন ঘটানো যায়, তাহলে সেই প্রযুক্তিটা বা প্রয়োগটাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে বা উদ্ভিদ থেকে প্রাণীতে বা প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব হয়েছে। আর এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা এই যে বলছি নতুন উন্নত জীব প্রকরণ সৃষ্টি করা যায়, যেই জীবটা পাই সেটাকে আমরা বা যে জীবের জাতটাকে আমরা সৃষ্টি করতে সক্ষম হই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, সেই জীবটাকে বলা হয় জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, বা আমরা আরেক কথায় সহজভাবে বলতে পারি যেটা বলেছি আগে ট্রান্সজেনিক উদ্ভিদ বা ট্রান্সজেনিক প্রাণী। তারপর আমরা এখানে যে বলছি ইনসুলিন রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি। রিকম্বিনেন্ট ডিএনএ কি? যে জিন প্রকৌশল মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে কোন একটা জীবের যে ডিএনএ আছে সেই ডিএনএ তে যদি আমরা ওই কাঙ্ক্ষিত জিনটাকে যে বৈশিষ্ট্যটাকে আমরা চাচ্ছি সেই বৈশিষ্ট্য সম্পন্ন জিনটাকে ইনক্লুড করার জন্য ওটার মধ্যে ঢোকানোর জন্য যদি ওই ডিএনএ এর মধ্যে একটা গাঠনিক পরিবর্তন আনতে পারি, তো সেই গাঠনিক পরিবর্তন আনার জন্য ডিএনএ তে যে চেঞ্জটা করা হয় সেই চেঞ্জের জন্য যে প্রযুক্তিটাকে ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয় প্রক্রিয়াটা, সেটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আবার এখানে বলা হচ্ছে ইনসুলিন উৎপাদন। ইনসুলিনটা কিভাবে উৎপাদন করা সম্ভব হচ্ছে, এটা কিন্তু তোমাদের পরবর্তীতে আরো যখন সামনে এগিয়ে যাব সামনে আরো পড়াবো এই সম্পর্কে, কিভাবে ইনসুলিন উৎপাদন করা হচ্ছে, কিভাবে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হচ্ছে, এগুলো ডিটেলস তোমাদের সামনে পড়াবো। এখন আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি সেটা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই কথাগুলো বলছি। যে ইনসুলিন উৎপাদনের ক্ষেত্রে কেমন দেখা যাচ্ছে যে মানুষের যে ইনসুলিন তৈরির যে জিন আছে সেই জিন ব্যাকটেরিয়াতে প্রবেশ, যেমন ইকোলাই ব্যাকটেরিয়া আছে, ইকোলাই ব্যাকটেরিয়াতে প্রবেশ করে ওইখান থেকে ওই ব্যাকটেরিয়াগুলো দিয়ে আবার পরবর্তীতে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন করা সম্ভব হচ্ছে। তো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পরিধি কিন্তু বিশাল এবং ক্রমাগত এবং দিনের পর দিন সবসময়ই হচ্ছে এই সম্পর্কিত রিসার্চগুলো চালু আছে এবং চালু থাকবে, এবং নতুন নতুন জেনেটিক ইঞ্জিনিয়ারিং নতুন নতুন প্রয়োগ বাস্তবায়িত হতে দেখা যাবে। যেমন এখানে যে কিছু ছবি দিয়েছে, যেমন দেখো এই যে রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ কি? এখানে হচ্ছে যে জিনটাকে আমরা কাঙ্ক্ষিত জিনটাকে চাচ্ছি সেই জিনটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ যে ডিএনএটার মধ্যে ঢুকিয়ে আমি এটাকে ডিএনএর গাঠনিক চেঞ্জ করব, সেখানে কিন্তু আমি এই যে কাঙ্ক্ষিত জিনটাকে রিকম্বিনেন্ট ডিএনএর মধ্যে ঢুকিয়ে একটা রিকম্বিনেন্ট ডিএনএ রিকম্বিনেন্ট মানে কি? রি মানে পুনরায় বা নতুন করে, কম্বিনেশন মানে একটা বিন্যাস, একটা সমন্বয়। এই রিকম্বিনেশনের মাধ্যমে একটা ডিএনএ কে নতুনভাবে উপস্থাপন করাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ।
তো এই রিকম্বিনেন্ট ডিএনএ গুলো কি হয়, রিকম্বিনেন্ট ডিএনএ কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে, যেমন ইকোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্সের মাধ্যমে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্সের ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলোর মাধ্যমে অন্য কোনো জীবে প্রবেশ করিয়ে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব পাওয়া যায় বা উৎপাদন করা যায়। তারপরে ইনসুলিন তো বললাম কি যে ইনসুলিন, মানুষের যে ইনসুলিন তৈরি জিন আছে সেটা ব্যাকটেরিয়াতে প্রবেশ করে এই ব্যাকটেরিয়া দিয়ে আবার বাণিজ্যিকভাবে এরকম ইনসুলিন তৈরি করা সম্ভব হয়েছে। তারপরে আরেকটা জিনিস সম্পর্কে আলোচনা করতে হবে, যেটা হচ্ছে প্লাজমিড। প্লাজমিডও কিন্তু এক ধরনের ডিএনএ, বা প্লাজমিড হচ্ছে একটি ডিএনএ। কিন্তু এটা কি ধরনের ডিএনএ? এটা হচ্ছে স্বাভাবিক যে কোষে, জীবকোষে যে ডিএনএ থাকে, সেই ডিএনএটা তো থাকে ক্রোমোজোমের ভিতরে, কিন্তু এই ক্রোমোজোমের বাইরেও বা যে স্বাভাবিক ডিএনএ থাকে সেই ডিএনএর বাইরেও আরেকটা ক্ষুদ্র বৃত্তাকার ডিএনএ থাকে, যেই বৃত্তাকার ডিএনএটাকে বলা হচ্ছে প্লাজমিড। সুতরাং প্লাজমিডের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে বলবো প্লাজমিড হচ্ছে ক্রোমোজোমের বহির্ভূত বৃত্তাকার ডিএনএ। এই প্লাজমিডগুলো কোথায় পাওয়া যায়? অধিকাংশ ব্যাকটেরিয়া এবং ইস্টে পাওয়া যায়, যেমন ইকোলাই ব্যাকটেরিয়ায় পাওয়া যায়, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্সে পাওয়া যায়, ইস্টে পাওয়া যায়। এবং প্লাজমিডের বৈশিষ্ট্য হচ্ছে, প্লাজমিড যেহেতু ডিএনএ, সেই ডিএনএর মধ্যে অল্প কিছু সংখ্যক জিন ধারণ করে, যে জিনগুলো হচ্ছে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন বা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন। প্লাজমিড আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটি বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষ করে। কি ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষ করে? যেমন কোলিসিন, তোমাদের বইয়ে রয়েছে, বই থেকে যখন পড়বে তখন কিন্তু দেখতে পাবে বা এগুলো পাবে যে কোলিসিন বা ভাইবোসিন নামক কিছু প্রোটিন আছে, যে প্রোটিনগুলো অনেক সময় সংবেদনশীল ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে বা ক্ষতিগ্রস্ত করতে সাহায্য করে। সেই ধরনের রাসায়নিক বস্তুগুলো প্লাজমিড সংশ্লেষ করে, তৈরি করে বা সিনথেসিস করে। প্লাজমিডগুলো কিভাবে সঞ্চালিত হয় ব্যাকটেরিয়াতে, এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে প্লাজমিড কিভাবে সঞ্চালিত হয়? আমরা জানি ব্যাকটেরিয়ার যে বংশবৃদ্ধির একটি প্রক্রিয়া কিন্তু কনজুগেশন। এই কনজুগেশনের মাধ্যমে, আপনার নালীর মাধ্যমে কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হয় বা বংশবৃদ্ধি হয়। এই কনজুগেশনের মাধ্যমে কিন্তু প্লাজমিড এক ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে সঞ্চালিত হয়। তারপর প্লাজমিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্লাজমিড কিন্তু আমি এখানে বলে রাখি যে প্লাজমিডটা আসলে মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে প্লাজমিড একটা বাহক বা ভেক্টর হিসেবে কাজ করে। কেন? কারণ যে জীবকোষ থেকে, কোন একটা জীবকোষ থেকে আমি একটা উন্নত বৈশিষ্ট্য নিব, উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জিনকে আমি ট্রান্সফার করবো, তো সেই জিনটাকে আমি আরেকটা জীবে কিভাবে ট্রান্সফার করব? সেই একটা জীবকোষের উন্নত চরিত্র সম্পন্ন জিন আমি আরেকটা জীবে যখন ট্রান্সফার করে যাব, সেক্ষেত্রে আমার একটা বাহক লাগবে, যে বাহকের মাধ্যমে আমি ওই জীবে ট্রান্সফার করব। প্লাজমিড হচ্ছে সেই বাহক। অর্থাৎ প্লাজমিড যে ডিএনএটা আছে, সেই ডিএনএর ক্ষেত্রে কি করব, ডিএনএর দ্বারা কি করব, ওই যেই জীব থেকে আমি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জিন নিব, সেই অংশটুকু কেটে প্লাজমিডের মধ্যে আমি ওই জিনটাকে ইনপুট করব এবং ওই জিন নিয়ে আমি প্লাজমিডটাকে আরেকটা জীবকোষে স্থানান্তর করব, করে ওখানে ওই বৈশিষ্ট্য সম্পন্ন জিনটাকে আমি, কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জিনটাকে আমি ট্রান্সফার করব। যার কারণে প্লাজমিডটাকে বলা হয় বাহক বা ভেক্টর। আর এই বাহক হিসেবে কাজ করার জন্য, প্লাজমিডকে আরেকটা জায়গায় ট্রান্সফার করার জন্য বা উন্নত বৈশিষ্ট্যটাকে ট্রান্সফার করার জন্য এখানে কাটা এবং জোড়া দেওয়ার প্রয়োজন হয়, এবং সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট এনজাইম লাগে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে রেস্ট্রিকশন এনজাইম আছে, যে এনজাইম দ্বারা প্লাজমিডকে বা ডিএনএ-কে নির্দিষ্ট স্থানে কাটা যায়। এই এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনে আসে। এবং আরেকটা জিনিস বলে রাখি, প্লাজমিড হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে কোল। এফ প্লাজমিড কি? এফ প্লাজমিড হচ্ছে এইগুলো এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়া থেকে জেনেটিক উৎপাদন স্থানান্তর করে, যেমন ফার্টিলিটি ক্ষেত্রে, যেমন ব্যাকটেরিয়া হচ্ছে যৌন জননে সাহায্য করে, এরকম ধরনের পিলি ব্যাকটেরিয়া দেহে তৈরি করে। তারপরে হচ্ছে আর প্লাজমিড। আর প্লাজমিড কি করে? এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ক্ষমতা আছে, এই ধরনের জিনগুলোকে বহন করে থাকে, অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন জিন থাকে এই প্লাজমিডের মধ্যে। তারপর কোল প্লাজমিড। কোল প্লাজমিড কি? যেসব প্লাজমিড হচ্ছে যে আগেই বলেছি যে রাসায়নিক বস্তুর সংশ্লেষ করা থাকে, ওই প্লাজমিডটার মধ্যে কিন্তু ওই রাসায়নিক বস্তুগুলো আছে, কোলিসিন, ভিব্রোসিন, কারণ এগুলো তৈরি করে, এই প্লাজমিড এগুলো তৈরি করে। এই কোলিসিন হচ্ছে যে আগেই বলেছি যেগুলো হচ্ছে সংবেদনশীল বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। এই
এই কাজটা সে করে মানে কোলিসিন বা ফিব্রোসিন এই ধরনের প্রোটিন জাতীয় রাসায়নিক বস্তুরা সংশ্লেষ করে এটা বিভিন্ন সংবেদনশীল ব্যাকটেরিয়াকে মেরে ফেলার কাজে সাহায্য করে। এভাবে প্লাজমিড যেহেতু ভেক্টর হিসেবে কাজ করে, এই প্লাজমিড দিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ক্ষেত্রে মূল ভূমিকা এই প্লাজমিড রাখে। এবং এই ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, জিন ক্লোনিং এর ক্ষেত্রে, তারপরে হচ্ছে বিভিন্ন প্রতিরোধী বা উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ তৈরি করতে প্লাজমিডের ভূমিকা অনস্বীকার্য, কারণ এই প্লাজমিডটাই একমাত্র উন্নত বৈশিষ্ট্য বহনের ক্ষেত্রে বাহক হিসেবে কাজ করে। এবং যেই উন্নত বৈশিষ্ট্যটা ট্রান্সফার করার জন্য যে টেকনোলজিটা ব্যবহার করি বা করতে হয়, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, সেখানে প্লাজমিডের ছাড়া হয় না, প্লাজমিড এখানে বাহক হিসেবে কাজ করে। তোমাদের এই পর্যন্ত মোটামুটি যা বললাম সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এবং তোমাদের বই যেহেতু রয়েছে প্রতিদিনই পড়াশোনা করবে, এবং যেই পড়াশোনাটা যেটা আজকে পড়ালাম সেটা সামনের ক্লাস করানোর আগে তোমরা এই পড়াটা অবশ্যই বাসায় পড়ে নিবে। এবং সেজন্য আমি একটু হোমওয়ার্কও তোমাদের দিয়ে দিচ্ছি যাতে তোমরা এই পড়াগুলো বাসায় করে ফেলো। এখানে যে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে টিকা দুইটা, একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে প্লাজমিড। জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা বললাম সেটা সম্পূর্ণই তোমাদের টিকা আসলে তোমরা টিকা হিসেবে লিখতে পারবে। প্লাজমিড প্লাজমিডও তোমাদের প্লাজমিড সম্পর্কে যা বললাম সেটুকু জানলে কিন্তু প্লাজমিড সম্পর্কে যে ধরনের কোশ্চেনই আসুক না কেন তোমরা বলতে পারবে। আরেকটা আছে যেটা তোমাদেরকে এখানে বলি নাই, কিন্তু তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে টিস্যু কালচার কি, টিস্যু কালচারের প্রক্রিয়াটা কি, টিস্যু কালচারের প্রযুক্তিগত প্রয়োগ কি সেগুলো সবই তোমাদের বলেছি, তোমরা জানলে। আরেকটা জিনিস আছে যেটা তোমাদেরকে আমি এখানে বলি নাই, কিন্তু এটা খুবই সহজ, তোমাদের মুখস্থ করতে হবে, সেটা তোমার বই থেকে মুখস্থ করে নেবে। সেটা হচ্ছে টিস্যু কালচারের প্রযুক্তিটা প্রয়োগ করার সুবিধা এবং অসুবিধা সমূহ। এটা কিন্তু তোমাদের বইতে রয়েছে, তোমরা অবশ্যই এখান থেকে শিখে নিবে। তো ভালো থাকো তোমরা, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। এ পর্যন্ত তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবে।